লেখিকা মনীষা ব্যানার্জির ৫ মিশুলি রোজ নামচা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প ৫ মিশুলি রোজ নামচা। অনিকেত, সুবিনয় আর কমলেশ তিনজনের ভিতর খুব বন্ধুত্ব। এক বয়সী নয়, ছোট থেকে একসাথে পড়াশোনাও করেননি, এখন এক এলাকায় বাস করেন। আর সেই সুবাদেই আলাপ সকালে হাঁটতে গিয়ে। তিনজন একসাথে হাঁটেন, তারপর চা খান, একটু গল্প গুজব করে যে যার বাড়ি ফেরেন। এই তিনজন আমার গল্পের নায়ক বলতে পারেন। নায়িকা আছে নিশ্চয়ই, নায়ক যখন আছে কি বলুন। অনিকেত সকালেই ঘুম থেকে উঠে যেই হাঁটার জন্য বেরোতে যাবেন, ঠিক সেই সময় বৌমা লুসি বলে, ড্যাডি একটা ব্যাগ নিয়ে যান সাথে করে, আসার সময় দুধের প্যাকেট 2টো আনবেন আর বাজার কিছু নিয়ে আসবেন। বর্ষার জন্য বাজার 1 সপ্তাহ থাকছে না, সবজিগুলো পচে নষ্ট হয়ে গেছে, আর আপনার ছেলের অফিস আছে, ও যেতে পারবে না। অনিকেত বলে, আচ্ছা। কারণ আচ্ছা না বলে উপায় নেই, কারণ তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তার উপর বিপত্নিক। 2টো খাওয়ার জন্য বৌমার উপরেই নির্ভরশীল তিনি। একমাত্র সন্তান তার ছেলে রাকেশ, সে বড় নামকরা অফিসের অফিসার। নাতি রিয়ন ইংলিশ মিডিয়াম স্কুলে 5-এ পড়ে। আর বৌমা নিজে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের মেয়ে বটে, তবে যেহেতু ইংলিশ মিডিয়াম থেকে পাশ করেছে, তাই নিজেকে সেইভাবেই প্রেজেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংসারে। শ্বশুরকে ড্যাডি ডাকে, বরকে বেবি বলে। হেন অনিকেত বাবু ঝোলা হাতেই হাঁটতে গেলেন আজ। পথে সুবিনয় দাঁড়িয়ে ওর জন্যই অপেক্ষা করছিল। বলে, এত দেরি করলে, আর ব্যাগ হাতে কেন? অনিকেত বলে, তুমি আর কি বুঝবে বলো, তোমার স্ত্রী আছে, ছেলে বৌমার মন জুগিয়ে তো চলতে হয় না। সুবিনয় বলে, বউয়ের মন জোগাতে তো হয় গো। অনিকেত বলে, তাতে আনন্দ আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। বুঝি গো, দাঁড়াও কমলেশকে ডাকি। 2বার ডাকতেই কমলেশ বেরিয়ে এলো। তারপর তিনজনে হাঁটতে লাগলো। পার্কটি 2বার ঘুরে একটা বেঞ্চিতে বসে ওরা তিনজন। কিছুক্ষণ গল্প করার পর অনিকেত বলে, চলো আজ ওঠা যাক, না হলে আবার দুধ বাজার নিয়ে যেতে দেরি হয়ে যাবে, বৌমা রেগে যাবে। কমলেশ বলে, এত সব দায়িত্ব তুমি নাও কেন? ওদের সংসার ওদের বুঝে চালাতে দাও। অনিকেত বলে, ভাইয়া বিয়ে থাওয়া তো করলে না, কি করে বুঝবে সংসারের জ্বালা? কমলেশ বলে, ভাগ্যি করিনি, দাদা বৌদি 2টো যা খেতে দেয় তাই খাই, আর টাকা পয়সা সেরকম ইনকাম করি না। টিউশনি করে যা পাই নিজের হাত খরচটা চলে যায়। বাজার করতে দাদা দেয় না, কারণ ভাবে আমি পয়সা মারব, তাই ও ঝামেলা আমার নেই। জোর করেই হাসে কমলেশ। অনিকেত সুবিনয় দুজনেই দেখে কমলেশের চোখটা ছলছল করে ওঠে কথাগুলো বলতে গিয়ে। তাই তারা বলে, যত দায়িত্ব না নিতে হয় ততই ভালো, নিশ্চিন্তে থাকতে পারবে। সুবিনয় বলে, দেখি আমি বাড়ি গিয়ে আবার কি পরিস্থিতি হয়। গিন্নি শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, পায়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নাম লেখাতে হবে। মেয়ে নাম লিখিয়ে দেয়, কিন্তু নিয়ে যাবার সময় নেই, আর ছেলে তো থেকেও নেই। উচ্চশিক্ষিত করে কি যে লাভ হলো জানি না। আজ 5 বছর হয়ে গেল বিদেশে গেছে, একবার খোঁজ নেয় না কেমন আছি। বাজার এসে গেল, তাই অনিকেত বাজারে গেল, আর ওরাও যে যার বাড়ির পথে পা বাড়ালো। সুবিনয় বাড়ি ফিরলে বউ বলে, আজ আর বেশি কিছু করতে পারছি না গো, জল খাবার কিছু করতে পারিনি, ভাতে ভাত করেছি আর একটু ডাল, তোমার কষ্ট হবে খেতে, টিফিনে কিছু কিনে নিও। সুবিনয় বলে, কিছু কষ্ট হবে না, আমার কষ্টের চেয়ে তোমার কষ্ট বেশি। আর কটা মাস, তারপর তো রিটায়ার করে যাব, আর তোমাকে সকালে তাড়াহুড়ো করতে হবে না। সুবিনয় খেয়ে অফিস চলে যায়। কমলেশ বাড়ি ফিরে দেখে টিউশনির ছাত্রছাত্রী দল চলে এসেছে পড়তে।
তারা চেঁচামেচি করছিল, কমলেশকে দেখে চুপ করে যায়। কমলেশ বৌদিকে বলে, কিছু খাবার আছে বৌদি? বৌদি বজ্ররূপ দৃষ্টি হেনে বলে, তোমার দাদা কটা দাসী রেখেছে গো, হাত আমার দুটো। অফিসের রান্না, ছেলেকে তৈরি করা, আবার তোমার এক্ষুনি জল খাবার চাই? কমলেশ বলে, না না থাক, আমি সে কথা বলিনি। পড়াতে বসলে যদি ডাকো, তাই ভাবলাম একেবারে খেয়ে বসবো। নিজেও তো কিছু কিনে এনে খেতে পারো, সবটুকু আমার উপর আর নির্ভর করতে হতো না তাহলে। কমলেশ মুখ বন্ধ করে চুপচাপ এক গ্লাস জল খেয়ে পড়াতে বসে। অনিকেত দুধ বাজার নিয়ে বাড়ি ঢুকলে বৌমা রণচণ্ডী মূর্তি ধারণ করে বলে, হাতে ঘড়িটা কি করতে পড়েছেন? সময়টা একটু তো দেখতে পারেন। নাতির স্কুল যাবার সময় হয়ে গেল, এতক্ষণে দুধ নিয়ে ঢোকার সময় হলো? আপনার গল্প করাটাই আসল লক্ষ্য। অনিকেত বলে, এই তো 7টা বাজে, আর বাজার আনতে বললে বলেই তো দেরি হলো। বাজারে কি ভিড়, তার উপর কাদা। আপনার তো মুখে মুখে উত্তর জোগানোই আছে। তা বর্ষায় বাজারে কাদা হবে না তো মার্বেল পাতা থাকবে? কেউ যেন বাজার যায় না। নাতি টেবিলে বসে বসে, মা তুমি দাদুকে বকাবকি করছো কেন? আমার তো এখনো দেরি আছে স্কুল বাস আসতে। তোমার দুধ গরম হয়ে যাবে, আর একটা ডিশ দাও, ঢেলে ঢেলে আমি ঠিক খেয়ে নেব। অনিকেত নাতির মাথায় হাত বুলিয়ে আদর করে, বলে, চিরকাল এমনই থাকিস সোনা। চোখে জল চলে এলো অনিকেত বাবুর। স্ত্রীর কথা বড় মনে পড়ছে। এই সকালে হেঁটে এলেই আগে ছোলা ভেজানো আর কাঁচা হলুদ খেতে দিত। ফেসবুক থেকে শিখেছিল কাঁচা হলুদ খেলে নাকি ক্যান্সার হয় না, তাই নিজে বাজার থেকে আনিয়ে খাওয়াতো। আর এখন 1 কাপ চাও পাই না, যদি ইচ্ছে হয় দেয়। তাই তো সকালের চা খাওয়াটা দোকানেই সেরে আসেন। ছেলে রাকেশ বলে, বাবা লুসির কষ্টটাও তোমাকে এখন বুঝতে হবে, মা নেই, সব কাজ তো ওকেই করতে হয়। অনিকেত বলে, তোর মা যতদিন বেঁচে ছিল সেও একা হাতেই সব করত, তোর বউকে কিছু করতে হতো না। তাই তো মানুষটা কোনোদিন নিজের কষ্ট না বলে অত বড় একটা রোগ বাঁধালো শরীরে। এতটুকু বুঝতে দেয়নি কোনো অসুবিধা, না তোর না আমার। তাই তো আফসোস হয়, তখন যদি একটু খেয়াল রাখতাম তাহলে আমাকে আজ এত কষ্ট পেতে হতো না, অবহেলিত হয়ে বেঁচে থাকতে হতো না। রাকেশ বলে, কিছু বললেই তোমার ওই এক নাকে কান্না শুনতে শুনতে আমি ক্লান্ত। অফিস যাওয়ার সময় অশান্তি ভালো লাগে না রোজ। আমি অশান্তি করি? বৌমা যখন যা বলে সব তো করে দিই। বাজার আনি, নাতিকে স্কুল বাসে তুলে দিই, নিয়ে আসি, ইলেকট্রিক বিল জমা দিই, গাছে জল দিই, এছাড়া ভাই ফরমাস তো আছেই। এই বান্ধবীরা আসবে মিষ্টি এনে দিন, কোল্ড ড্রিঙ্কস এনে দিন। কোনটি করি না বল? তোর মায়ের সময় এসব আমাকে কিছুই করতে হতো না। রাকেশ বলে, করতে তো হবেই, আর কাজ করলে তোমার শরীরটাও ঠিক থাকবে, সচল থাকবে, ভালোই হবে তোমার। আমার কত ভালো যে ভাবিস সে আমার জানা আছে। তাই সকালের শক্ত রুটি রাত 10টায় খাই, দাঁতে লাগে তাও কষ্ট করে খাই। সকালের চাটাও দোকানে খাই, সব আমার ভালোর জন্যই করিস, তোরা বুঝতে পারি। রাকেশ বলে, তুমি বড় খিটখিটে হয়ে যাচ্ছ দিন দিন, আমি চললাম। অনিকেত নাতিকে বলে, চলো সোনা, তোমাকে বাসে তুলে দিই। নাতি দাদুর হাত ধরে যেতে যেতে বলে, দাদু আমি বড় হলে তোমার জন্য একটা লোক রাখবো, তোমার সব কাজ করে দেবে, কেমন? তুমি মন খারাপ করো না। অনিকেত বলে, এই মায়াতেই তো পড়ে আছি সোনা। প্রতিদিনের মতো অনিকেত রাতের রুটি তরকারি ডাইনিং টেবিলে ঢাকা আছে দেখে খেয়ে নিল। সকালে রুটি যত রাত হবে শক্ত হাড় হয়ে যায়। যা হোক করে খেয়ে ওষুধগুলো খেয়ে নিল। আগে বউ ওষুধগুলো একটা ছোট বাটিতে সব বের করে রাখত, আর বারবার বলতো, ওষুধ খেয়েছো তো? ডাইনিং টেবিলে একা একা বসে যখন খাই মনে হয় বউ যেন পাশে বসে আছে। কত কথা বলতে বলতে খেতাম দুজনে, সারা দিনের কত গল্প করত। আর আজ আমি একলা খাই, আমার সাথে কেউ খায় না। রাকেশ বউ ছেলেকে নিয়ে পরে খায়, কি খায় তাও জানার চেষ্টা করি না। আমার গদ বাঁধা সকালের তৈরি রুটি আর তরকারি বউ যখন ছিল জিজ্ঞাসা করত, আজ কি খাবে? যা খেতে চাইতাম মনের মতো করে রান্না করে দিত।
কোনো দিন বিরক্ত হতো না, কষ্ট হলেও না। তখন যদি একটু খেয়াল করতাম ওর শরীরের কথা ভাবতাম, তাহলে ও হয়তো আজ বেঁচে থাকতো। স্বার্থপরের মতো নিজের হুকুমগুলো চাপিয়ে দিয়েছি। এসোজন বসোজন সব সামলেছে। ছেলের বন্ধুদের নিয়ে আড্ডার সময় ওদের খাবারের অর্ডারও মুখ বুজে করে গেছে, আর সেই রকম ভাবেই মুখ বুজে নিঃশব্দে চলে গেল। এই সব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল অনিকেত। সকালে উঠে যথারীতি হাঁটতে যায়, কারণ এই সময়টুকুই এখন ভালো লাগার সময়। সুবিনয় অনিকেতের জন্যই অপেক্ষা করছিল। পথে কমলেশকেও ডেকে নেয়। পার্কে গিয়ে আগেই 2টো পাক ঘুরে নেয় 3 জনে। আজ এখনো চায়ের দোকানটা খোলেনি, তাই পার্কের বেঞ্চিতে বসেই গল্প শুরু করে। কমলেশ বলে, তপন আজ চায়ের দোকানটা এখনো খোলেনি কেন? বলো তো, ওর কি কিছু হয়েছে? তাহলে আর আজ চা জুটবে না কপালে। সুবিনয় বলে, একান্ত না খুললে বাড়ি গিয়ে খেতে হবে, আর কি করা যাবে বলো। কমলেশ বলে, আমার বৌদি চা দেবে? তাহলেই হয়েছে। সে কবে থেকেই বন্ধ। মা মারা যাওয়ার পর থেকেই চা দেওয়া উঠে গেছে গো। গতকাল বলে দিয়েছে জলখাবার যেন আমি কিনে খাই, সব কিছু করে দিতে পারবে না। জানো, ওই ভাতগুলো গলা দিয়ে আমার নামতে চায় না। অত কথা শুনিয়ে বিরক্তের রান্না করা ভাত ভাবলেই খুব কষ্ট হয়। কিন্তু কি করব, রোজ হোটেলে খাবার পয়সাও নেই, আর এই বয়সে সহ্য হবে না। মা তখন বলতো, বিয়ে করলি না, তোকে কে দেখবে? ভাবিনি এমন অবস্থা হবে। সুবিনয় বলে, তুমি বিয়ে করনি কেন? সে অনেক কথা। সুবিনয় বলে, প্রেমে পড়েছিলে নাকি ভাইয়া? একটু বলো শুনি। চায়ের দোকান তো এখনো খোলেনি, বসে থাকতে থাকতে তোমার প্রেমের কথাই শুনি একটু আমরা। কি বলো অনিকেত? অনিকেত বলে, মন্দ হয় না। বলো কমলেশ, আজ তো রবিবার, তোমার ছাত্র পড়ানো নেই, বলো। কমলেশ বলে, তখন স্কুল শেষ করে কলেজে পড়ি। আমার সাথেই পড়তো আমরা যেখানে আগে ভাড়া থাকতাম সেখানকার একটি মেয়ে। এই বাড়িটা বাবা পরে তৈরি করেছে। সে বাবার একমাত্র মেয়ে। আমি পড়াশোনায় বরাবর ভালোই ছিলাম, আর সেই সুবাদেই আলাপ। নোট নিত আমার কাছে। আমার যে বইটা ছিল না সেটা ওর কাছে নিয়ে রাখতাম। লাইব্রেরিতে গল্প করতাম দুজনে পড়াশোনার ফাঁকে অনেক দিন। কিন্তু কোনোদিন বলতে পারিনি আমি ওকে পছন্দ করি, ভালোবাসি। বুঝতেই পারছো, আমাদের সময় এই ভালোবাসার কথাটা বলা একটা মেয়েকে যথেষ্ট শক্ত ছিল। তার উপর আমার অর্থনৈতিক অবস্থার সাথে তার অবস্থার অনেকটা তফাৎ ছিল। একবার একটা চিঠি লিখেছিলাম, বইয়ের ভিতরে করে সাহস করে দিয়েও ছিলাম। সুবিনয় বলে, তারপর? নিশ্চয়ই সেও উত্তর দিয়েছিল। কমলেশ বলে, না গো, পরদিন বইটা ফেরত দেওয়ার সময় বলল, তোমার একটা পার্সোনাল জিনিস বইয়ের ভেতর ছিল। এরপর কাউকে বই দেবে যখন, তখন দেখে নিয়ে দিও। লোকে না হলে বাজে ধারণা করবে তোমার সম্বন্ধে। আমি তোমার বন্ধু, তাই বুঝি তুমি কেমন ছেলে। সবাই তো এত কাছ থেকে তোমাকে চেনে না, বলো। তা মেয়েটি কে গো? আমাকে বলনি তো কোনোদিন। থাক, ইচ্ছা নেই নিশ্চয়ই, তাই বলনি। ঠিক আছে, বলতে হবে না, এগুলো তোমার পার্সোনাল ব্যাপার। আমি চুপ করে থাকলাম, আর লজ্জায় মাথা নিচু করে নিলাম। ভাবলাম, চিঠিতে ভাগ্যিস নাম লিখিনি, শুধু প্রিয়া লিখেছিলাম, তাই বুঝতে পারিনি। আমার সম্বন্ধে এই উচ্চ ধারণা বন্ধু হিসেবে যেটা আছে সেটাও নষ্ট হয়ে যেত একদম। আর সেই উচ্চ ধারণা বজায় রাখতে গিয়ে ভালো ছেলের ইমেজই তৈরি করে গিয়েছিলাম যতদিন কলেজে পড়েছি। সুবিনয় বলে, যা ফিনিশ। কি করলে ভায়া? বান্ধবীকে আর প্রেমিকা বানাতে পারলে না? না গো, মুখ চোরাই ছিলাম তখনও, আর এখনো তাই রয়ে গেলাম। তাই তো কাউকে কিছু বলতে পারি না এখনো। আর বিয়ে করার ইচ্ছাও হয়নি সেদিন থেকে। বোধহয় প্রথম ভালোবাসা এমনই, কেউ ভুলতে পারে না। অনিকেত বলে, বড় তাড়াতাড়ি তোমার প্রেম কাহিনী শেষ হয়ে গেল কমলেশ।
চলো, তপন দোকান খুলেছে, চা খাই চলো। তিনজন চা খেতে বসলো। কিরে তপন, আজ দেরি করলি কেন? জানিস তো তোর দোকানের চা ছাড়া আমাদের চলে না। তপন বলে, ছেলেটার শরীর খারাপ, খুব জ্বর, তাই রাতে বউটা সারা রাত জলপট্টি দিয়েছে। আমাকে ঘুমাতে বলেছিল, সকালে দোকান খুলতে হবে বলে। কিন্তু কি করব দাদা বলুন, ও জেগে থাকবে আর আমার ঘুম হয় কখনো। তাই জ্বর একটু কমলে তারপর শুয়েছি, তাই উঠতে দেরি হয়ে গেছে। অনিকেত বলে, ঠিক করেছো তপন, এইভাবে বউয়ের পাশে থাকবে সব সময়। আর মনে মনে বলে, আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিইনি বলে অভিমান করে চলে গেছে সে। অনিকেত বলে, সংসারে ওই একটা মানুষই চিরকাল তোমার পাশে থাকবে তপন, সে তোমার স্ত্রী, আর কেউ কারোর নয়। যে ছেলের জন্য এখন রাত জাগছো, সেও তোমাকে দেখবে, এ আশা কিন্তু নেই। সুবিনয় বলে, একদম ঠিক বলেছ, আমার অবস্থায় দেখো না, আর এ টাকা দিয়ে কি সব দায়িত্ব শেষ? আমার টাকা কি হবে? বয়স বাড়ছে, 2 মাস পরে রিটায়ার্ড, প্রেশার হাই, রক্তের সব পরিমাণগুলোই দিনে দিনে বাড়ছে। কখন কি হয় কেউ বলতে পারে? পাশে কেউ নেই, মেয়ের সংসার আছে, জামাই পরের ছেলে, নিজের ছেলে কিছু করে না, পরের ছেলেকে বলি কি করে বলো তো? তপন বলে, আপনাদের সব কথা শুনে আমিও কিছু শিখছি দাদা। কষ্ট লাগে আপনাদের জন্য, কিছু দরকার হলে আমাকে বলবেন, আমার যতটুকু ক্ষমতা করব, আর আমাদের পাড়ার ছেলেরাও করবে। অনিকেত বলে, নিশ্চয়ই বলবো, তুমি তো আমাদের এখন আপনজন গো। এই যে রোজ সকালের চা দিয়ে আমাদের এনার্জি দাও, সেটা কি কম বলো? সবাই হেসে ওঠে। চলো গো আজকে সবাই, বাড়ি ফিরতে হবে না, অনেক গল্প হয়েছে, বলে অনিকেত। সুবিনয় বলে, হ্যাঁ চলো, আজ বউকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, আর নিজেও একবার দেখিয়ে নেব ভাবছি। কমলেশ বলে, আমিও একটা পাউরুটি আর মুড়ি কিনে ঢুকবো, খেতে তো হবে বলো দাদা, নিজের হাত পাগুলো তো চালাতে হবে যতক্ষণ বেঁচে আছি। ঠিক তো, আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে, বলে অনিকেত। সবাই বাড়ির দিকে ফেরে। অনিকেত ঢোকা মাত্র রাকেশ বলে, বাবা তোমার কি কোনো আক্কেল বলতে কিছু নেই? কেন, কি হয়েছে? আক্কেলের অভাবটা আবার কোথায় হলো? আজ আমি লুসি আর ছেলেকে নিয়ে একটু বেরোবো, আর তুমি এত দেরি করে এলে। বাড়ির একটু কাজে লাগবে না? না, মিনতি কাজে আসেনি এখনো, আমরা বেরোলে বাড়িটা কে দেখবে? তোরা যাবি তা আমি কি করব? আর আমাকে আগে থেকে কিছু বলিসনি, আমি কি করে বুঝবো? লুসি এদিকে এসো, বাবা ফিরেছে। তুমি বাবাকে গতকাল বলনি সকালে তাড়াতাড়ি ফিরতে, আমরা বেরোবো? লুসি তেলে জল পড়ার মতো আওয়াজ করে বলে, বলার কি আছে, সব কথা বলতে হবে এমন তো নয়। কি খাবেন বলুন, সেটা করতে হবে, তাই জন্যই বলা। আমরা বাইরে খেয়ে নেব। অনিকেত বলে, আমার জন্য কি কোস্তা কালিয়া করো? রোজই তো ঝোল আর ভাত। আমার ভালোর কথা ভেবে বড়জোর কিছু একটু ভাতে, এই তো রান্না। রাকেশ বলে, সেটাও তো করতে হবে নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। তা করে রেখে চলে গেলি তো পারতিস, জিজ্ঞাসার কি আছে আজ আবার? নাকি সেটাও করতে ইচ্ছে করছে না? যদি না করে করো না, চলে যাও, আমি করে নেব। রাকেশ বলে, তোমার শরীর যাতে ভালো থাকে তার ব্যবস্থাই করে লুসি, আর তুমি ওকে বাজে কথা বলছো, এটা ঠিক নয় বাবা। লুসি বলে, বেবি তুমি চুপ করো, রেডি হয়ে নাও, আর শুনুন আপনি ভাতটা করে নেবেন, আমি ঝোল করে রেখেছি। অনিকেত বলে, খুব উপকার করেছ, আমার কথা ভাবতে হবে না, ভাবাটা তো আসলে অজুহাত, আসলে কথা শোনানোটাই মুখ্য উদ্দেশ্য। আমার জন্য তুমি কত করো সেটা রাকেশকে দেখাচ্ছ, সেটা আমি বুঝি, অত বোকা নই তো। নাতি রিয়ন বলে, দাদুকে নিয়ে চলো না ড্যাডি, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব, খাবো। দাদু একলা বাড়িতে থেকে কি করবে? তুমি ছোটর মতো থাকো, বড়দের ভেতর কথা বলবে না একদম। যাও রেডি হয়ে নাও, জামা প্যান্ট বার করা আছে।
বলে লুসি ছেলের দিকে কটমট করে তাকায়। রিয়ন মাথা নিচু করে চলে যায়। রাকেশ যাওয়ার সময় বলে গেল, তুমি শুয়ে পড়ো, আমাদের আসতে দেরি হবে। আমরা কি ডিনার করে আসবো ড্যাডি? সেটা তখনই দেখতে পাবে, এখন থেকে বলার কিছু নেই। চলো, গাড়ি এসে গেছে। ওরা চলে গেল। অনিকেত ভাবে, কমলেশের সাথে যদি গিয়ে পাউরুটি কিনে আনতাম তো ভালো হতো। এখন আর ভালো লাগছে না। অনিকেত রান্নাঘরে ঢুকে দেখে কিছু আছে কিনা, কিছু পেল না। এমন সময় কলিং বেলটা বাজল। অনিকেত গিয়ে দরজা খুলে দেখে কাজের মেয়ে মিনতি এসেছে। আজ দেরি হয়ে গেল গো দাদু, ওই বাড়ির গিন্নিমা খুব অসুস্থ, তাই তার কাজ করতে হলো একটু বেশি। বৌদিরা চলে গেছে? হ্যাঁ রে, চলে গেছে। তুই জানিস ওরা কোথায় গেছে? হ্যাঁ, কাল বলছিল তো, রিয়ানকে নিয়ে নিকো পার্ক, সায়েন্স সিটি কি সব ঘুরবে। তোমার খাবার করে গেছে? আমাকে একটা পাউরুটি এনে দিতে পারবি মিনতি? খেয়ে ঔষধ খাবো। সে কি গো, তুমি কিচ্ছু খাওনি এখনো? দাদু, পয়সা দাও তাড়াতাড়ি, এনে দিয়ে কাজে হাত দেব। মিনতিকে পয়সা দিলে ও চলে যায় কিনতে। কাজের মেয়েটার যেটুকু দরদ আছে সেটুকু নিজের ছেলের ভিতরেও নেই। বৌমার দোষ দেব কেন, সে তো পরের মেয়ে, তার জন্য তো আমি কিছু করিনি। কিন্তু রাকেশ, তাকে তো তার মা আর আমি বুকে করে মানুষ করেছি। না, ভুল বললাম, মানুষ করতে পারিনি, বড় করেছি শুধু। হ্যাঁ, হাতে পায়ে লালন পালন করে বড় করেছি, মানুষ হয়নি। বউ, তুমি ভাগ্যি করে চলে গেছো, তাই তোমাকে আর এই অমানুষ ছেলেকে দেখতে হলো না। খুব কষ্ট পেতে তাহলে। মিনতি আসে, বলে, দাঁড়াও, আমি সেকে দিচ্ছি। দেখো, ফ্রিজে বাটার আছে, দিয়ে খেয়ে নাও। চা করে দেব? হ্যাঁ, কর তো। অনিকেত নিজে খায় আর মিনতিকে দেয়। দুজনে বসে একসাথে খায়। অনিকেত ভাবে, তবুও তো আজ একা খেতে হলো না, এইটুকুও তো ভালো হলো। মিনতি ভাত করে দিল আর বলল, দাদু, আমি ভাত করে দিয়েছি, তুমি আবার ভাতের ফ্যান গালতে গিয়ে হাত পোড়াবে? তখন ঠাকুমা উপর থেকে আমাকে বলবে, কি রে মিনতি, একটু ভাত দাদুর জন্য রেঁধে দিতে পারিসনি? মিনতি হাসে। অনিকেত বলে, তোর ঠাকুমা আমাকে ভুলে গেছে রে ওখানে গিয়ে, না হলে ডেকে নিত, বুঝেছিস? মিনতি বলে, ও কথা বলো না দাদু, বলতে নেই। অনেক কষ্টে বলি রে, এখন বোঝা হয়ে গেছি সবার, আর বাঁচতে ইচ্ছে করে না রে। অনিকেতের অজান্তেই চোখে জল আসে। মিনতি কাজ করে চলে গেলে অনিকেত একাই বাড়িতে থাকে, ভাবে পুরনো দিনের কথা। বউ সহেলি আর ছেলেকে নিয়ে কবে ঘুরতে গিয়েছিলাম ঠিক মনে নেই। একবার সমুদ্র দেখবে বলে বায়না ধরেছিল রাকেশ, মনে পড়েছে সেবার পুরী গিয়েছিলাম, খুব আনন্দ করেছিল সহেলি আর রাকেশ। সহেলি বলেছিল, এবার একবার পাহাড়ে নিয়ে যেও, কেমন? আমিও বলেছিলাম আচ্ছা, কিন্তু আর যাওয়া হয়নি। ছেলের স্কুল, আমার অফিস নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়ি, ছুটিও সেরকম ছিল না। আর ছেলের পড়া শেষ হলো তো সহেলির ইউট্রাসে টিউমার ধরা পড়ল। ডাক্তার সন্দেহ করলেন ক্যান্সার। পরীক্ষার পর শিওর হলেন। অপারেশন হলো, কিন্তু বেশি দিন আর থাকলো না। সেদিন সহেলি বলেছিল, এ জন্মে আর তোমার সাথে পাহাড় দেখা হলো না। 7 জন্মের বন্ধন যদি সত্যি হয়, তবে সামনের জন্মে নিয়ে যাবে তো? সেদিন ওর হাত ধরে বলেছিলাম, তোমাকে যেন 7 জন্মে স্ত্রী রূপে পাই, না হলে যে বড় আফসোস হবে গো। আজ বড় একলা আমি সহেলি। রাকেশরা ঘুরতে যায়, একবার বলে না, বাবা চলো। আমি হয়তো সব জায়গায় যেতাম না, কিন্তু বললেও তো মনটা ভালো লাগতো আমার। ছোটবেলায় ছেলেকে হাত ধরে হাঁটতে শিখিয়ে ভেবেছিলাম বড় হয়ে আমার হাতটা ধরবে, কিন্তু না, তার হলো না। জানো সহেলি, আজ তুমি নেই। এক পক্ষে ভালো হয়েছে, তুমি ছেলের এই বদল বোধহয় মেনে নিতে গিয়ে খুব কষ্ট পেতে।
পাশের মসজিদে আজান দিল দুপুর 1টার। অনিকেত উঠে চান সেরে ভাত খেলো নিচে বেড়ে। এটো পারল যা কোনো দিন করতে হয়নি। একলা থাকলে বড় বেশি সহেলির কথা মনে পড়ে। বৃদ্ধ বয়সে পাশে কাউকে বড় দরকার হয়, দুটো কথা বলার জন্য। তাও সুবিনয় আর কমলেশ ভাগ্যি আছে, তাই তো একটু মনের কথা বলতে পারি। ফোনটা তুলে সুবিনয়কে কল করে। হ্যালো সুবিনয়। হ্যাঁ বলো। বৌঠানকে ডাক্তার দেখালে? আর তুমি নিজেও দেখিয়েছ তো? হ্যাঁ গো, গিন্নির আর আমার অনেক পরীক্ষা দিয়েছে, এক্সরেও করতে হবে। দেখি কাল করাবো ভাবছি। যদি দরকার হয় আমাকে বলো, তোমার অফিস আছে তাই বলছি। হ্যাঁ গো, নিশ্চয়ই বলবো। তোমরাই তো এখন আমার আপনজন, আর সব তো থেকেও নেই। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। এখন রাখি, তুমি রেস্ট নাও। ফোন রেখে দেয় অনিকেত। অনেকটা রাতে ডিনার করে রাকেশরা ফেরে বাড়িতে। অনিকেত দরজা খুলে দেয়। নাতি বলে, দাদু আজ খুব মজা হয়েছে, কত নতুন নতুন খেলায় খেললাম, দোলনায় চাপলাম, দুপুরে বিরিয়ানি খেয়েছি, আর এখন চাউমিন চিলি চিকেন খেয়ে এলাম। তুমি খেয়েছো দাদু? হ্যাঁ সোনা। লুসি ডাক দেয় ছেলেকে। এসেই বকবক শুরু করেছো? আগে ফ্রেশ হও, সারাদিন ধকল গেছে, শুয়ে পড়ো, সকালে স্কুল আছে তো। রিয়ন বলে, চলি দাদু। রিয়ন চলে যায়। অনিকেতকে ছেলে বৌমাকেও জিজ্ঞাসা করলো না খেয়েছে কিনা। বৌমা তো জানতো কিছু খাবার করে যায়নি, আর ছেলে তো বাবার খবরই জানে না, শুধু দোষারোপ করতে জানে। বাবার জন্য একটা খাবার প্যাক করে তো আনতে পারতো, মনেই থাকে না। কেউ বাড়িতে আছে, হয়তো ভাবে বাবার আবার এত সব খাওয়ার দরকার কি, আর ইচ্ছে হওয়া উচিত নয়। অনিকেত জল খেয়ে শুয়ে পড়ল। হায়, মিথ্যে আশা মনে শুধু জাগে। সকালে উঠে অনিকেত হাঁটতে যায়। সুবিনয় কমলেশকে ডাকে রোজকার মতো। তারপর পার্ক ঘুরে বসে গল্প করতে। সুবিনয় বলে, আজ আর চা খাবো না, রক্ত নিতে আসবে পরীক্ষার জন্য গিন্নির আর আমার। ওর পায়ে ব্যথা, তাই বাড়িতেই আসতে বললাম। অনিকেত বলে, ঠিক করেছ, কার জন্য কষ্ট করবে? 2 টাকা বেশি লাগে লাগুক, আর কষ্ট করো না। সুবিনয় বলে, হ্যাঁ গো, এই দেখো না, নাতি হয়েছে 2 বছর হয়ে গেল, অথচ তার মুখ এখনো পর্যন্ত দেখলাম না। কেবল বলে ছুটি নেই, আর না হলে ছেলের শরীর ভালো নয়, না হলে বলবে যাতায়াতে অনেক খরচা। শুধু শুধু খরচা করে লাভ কি গিয়ে? ভাবতে পারছো? বাবা মার কাছে আসবে, তার জন্য লাভ লোকসান হিসেব করে। কমলেশ বলে, সুবিনয় দা, যখন তোমাদের ছেলের কথা শুনি না, মনে হয় বিয়ে না করে ভালোই করেছি। থেকেও না দেখলে বড় কষ্ট, আর নাই যদি থাকে তবে আর দেখবে কে, তাই কষ্টও নেই। অনিকেত বলে, ঠিক বলেছ ভাইয়া। এই দেখো, গতকাল রাতে ওরা বেড়াতে গিয়ে বিরিয়ানি, চাউমিন, চিলি চিকেন সব খেয়ে এলো, আর আমি মিথ্যে আশা নিয়ে বসেছিলাম হয়তো আমার জন্য আনবে, কিন্তু না, এসে একবার জিজ্ঞাসাও কেউ করলো না খেয়েছি কি না। এসব খেয়েছে নাতি বলল আমাকে, ওর মনে এখনো পাপ ঢোকেনি তো। সুবিনয় বলে, আমার এক জ্বালা, আর তোমার হয়েছে শতেক জ্বালা। চলো, ভেবে লাভ নেই, এইভাবে চলতে হবে। তোমরা চা খাও, আজ আমি চলি গো। সুবিনয় চলে যায়। অনিকেত আর কমলেশ চা খেয়ে বাড়ি ফেরে। সুবিনয় বাড়ি এসে রক্ত দিয়ে খেয়ে দে অফিস চলে গেল। কমলেশের দাদা কমলেশকে বলে, তোর এই ছাত্রছাত্রীদের চিৎকারে তো বাড়িতে টেকা মুশকিল, আর আমার ছেলের পড়াশোনারও ক্ষতি হয়, তুই বাইরে পড়া কোথাও। কমলেশ বলে, বাড়িতে একটা ব্যাচে পড়াই দাদা, কারোর বাড়িতে গেলে তারা এত ছেলেকে পড়াতে দেবে কেন? আর আমি থাকি তো ওদের সাথে, ওরা চেঁচামেচি করে না তো। তোমার ছেলে এখন কতটুকু দাদা? 5 বছরের বাচ্চা, ওর কি ক্ষতি হবে? আমি আমার ঘরে দরজা দিয়ে পড়াই, তাতে তোমাদের অসুবিধা হবে কেন? বুঝতে পারছি না। তুই আমাকে তোর ঘর দেখাচ্ছিস? এত দূর কথা বললি? তোর বৌদি ঠিকই বলে, তুই মনে মনে বদমাস, কুট কাচালি করিস মেয়েদের মতো। কমলেশ বলে, দাদা
আমার টিউশনিটা পেশা, তাই আমি সেটা বন্ধ করতে পারবো না, বলে চলে যায় নিজের ঘরে। কমলেশের বৌদি বলে, দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হচ্ছে, এই আমি বলে দিলাম, আর একে আমায় রেধে বেড়ে খাওয়াতে হবে? তোমার গোষ্ঠী শুদ্ধ সবার হেসেল ঠেলে যাব সারা জীবন। বিয়ের সময় কথা দিয়েছিলাম নাকি? তাও যদি কিছু থাকতো, সেদিকে তো লবডঙ্কা। কমলেশের মনটা খুব খারাপ হয়ে যায়। এই বৌদিকে কত ভালোবাসতাম। বৌদি কাজ করতো না বলে মা রেগে গেলে মাকে কত বকেছি। বলছি, মা, টিপিক্যাল শাশুড়ি হয়ে যেও না, আস্তে আস্তে সব শিখে যাবে। যখন ছেলের অসুখ হয়েছে বিছানায় শোয়ালেই কাঁদত। দাদা থাকতো অফিসে, তখন কাঁধে নিয়ে কত ঘুরেছি বৌদির কষ্ট হবে ভেবে। আগেকার সময় জল তুলতে হতো, কোনোদিন বৌদিকে জল তুলতে দিইনি, আমি নিজে তুলেছি। ছেলেকে ভ্যাকসিন দেওয়াতে আমি নিয়ে গেছি। কত লোক ঠাট্টা করেছে তাই নিয়ে, আমি গায়ে মাখিনি। আর এখন বৌদি একটু রান্না করে দেয় বলে কথা শোনাচ্ছে। কাল সাপ বলছে, এরপরও সেই ভাত আমাকে খেতে হবে, কারণ না হলে বাড়ির সম্মান নষ্ট হবে, দাদার সম্মান নষ্ট হবে। হায় ভগবান, আমি কি করব? দুপুরে কমলেশকে খেতে ডাকলো না। কমলেশ নিজেই চান করে টেবিলে গিয়ে দেখে ভাত বাড়া ছিল, তাই একটা বিড়াল এসে মনের সুখে তা ভক্ষণ করছে। খাওয়া আর জুটল না। কাজের মেয়ে এসে বলে, বৌদি, কি গো, কে এরকম করে খেয়েছে চারিদিকে ছড়িয়ে? বৌদি বলে, নবাবপুত্তুর যে আছে সে, আবার কে? রোজগার করে খেতে তো হয় না, দাদার হোটেল আছে, বসলেই খেতে পায়, কদর বুঝবে কি করে? কমলেশ ঘরের বাইরে এলে কাজের মেয়েটি বলে, কি গো, খাবার খেতে ভালো হয়নি তাই এমন করে খেয়েছ? কমলেশ বলে, না, আমি খাইনি, তাই ভালো না মন্দ জানবো কি করে? আমি খেতে এসে দেখি একটা বেড়াল বসে খাচ্ছে, তাই আমার খাবার প্রশ্নই ওঠে না, বলে চলে যায়। আহা, তোমার তাহলে খাওয়া হয়নি আজকে? তুই তোর কাজ করে চলে যা, তোর অত খোঁজের কি আছে, বেশি দরদ। কমলেশ মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, মা, তুমি ঠিক বলতে, কে দেখবে আমাকে? অনিকেত, সুবিনয় আর কমলেশ পার্ক ঘুরে বেঞ্চিতে বসতে গিয়ে দেখে ওরা যেখানে রোজ বসে সেখানে অন্য দুজন মহিলা বসে আছে। ওরা পাশের বেঞ্চিতে বসে। অনিকেত বলে, এদের আগে তো দেখিনি কোনোদিন এখানে, আজ প্রথম এসেছেন বোধহয়। সুবিনয় বলে, তা হবে হয়তো। জানো, আমার রক্তের সব উপাদানগুলোই বেশি, যেমন ট্রাইগ্লিসারিন, কোলেস্টেরল, সুগার ইত্যাদি। ডাক্তার ইসিজি আর ইকো করে নিতে বলেছেন, কি যে হবে জানি না। অনিকেত বলে, তুমি বড় টেনশন করো, ছেলেকে নিয়ে চিন্তা করো, বউকে নিয়ে চিন্তা করো, এত চিন্তা করলে এসব তো হবেই ভাই। কমলেশ বলে, ঠিক বলেছ অনিকেত দা, আমাকে দেখো, আমার না আছে খাওয়ার ঠিক, তাতেই চিন্তা করি না। কাল আবার বাড়িতে থাকা নিয়েও দাদা বলছে, বাড়িতে পড়াতে দেবে না বলছে। আমি আপত্তি করেছি বলে কাল বৌদি খেতে ডাকেনি। সুবিনয় বলে, কাল খাওনি তাহলে? কমলেশ বলে, বেড়াল খেয়েছে, ভাত বেড়ে রেখেছিল বলেনি আমায়, তাই জানি না, খেতে গিয়ে দেখি বেড়াল খাচ্ছে। অনিকেত বলে, চলো দোকানে আজ কচুরি খেয়ে যাব সবাই, অনেক দিন খাইনি। সুবিনয় বলে, কিন্তু আমি খাবো, সব তো বেশি গো। অনিকেত বলে, ডাক্তারের বারণের আগে খাচ্ছ, দোষ নেই, পরে বারণ করলে আর খাবে না, ব্যাস হয়ে গেল। সবাই হাসে। সুবিনয় বলে, বলছো, তাই হোক, চলো। ওদের হাসির আওয়াজে মহিলা দুজন তাকায় আর হাসে। ওরাও প্রতি হাসি দিয়ে চলে যায় দোকানে। তপনকে বলে, তপন, দাও তো কচুরি, কি তরকারি আজ আছে তোমার কচুরির সাথে? কি ব্যাপার, আজ চা না খেয়ে কচুরির খোঁজ করছেন সবাই, চা খাবেন না? কমলেশ বলে, সব খাবো আজ, আমরা নিয়মের জাল ভেঙেছি তপন। ঘুগনি আছে কচুরির সাথে, চলবে? আর দেখুন, মাঝে মাঝে একঘেয়েমি কাটাতে নিয়ম ভাঙতে হয়, তাতে ভালোই লাগবে দেখুন। অনিকেত বলে, চলবে কি গো, দৌড়াবে। তিনজনে কচুরি ঘুগনি খায়, কিন্তু সমস্যা হলো পয়সা দেবার সময়। এ বলে আমি দেব, তো ও বলে আমি দেব। অনিকেত বলে, আমি আগে বলেছি
আর আমি তোমাদের চেয়ে একটু হলেও বড়, তাই আমার কথাই শুনবে তোমরা। সুবিনয় আর কমলেশ বলে, ঠিক আছে দাও, অন্যদিন আমরা দেব, সেদিন কিন্তু তুমি আর আপত্তি করবে না। অনিকেত বলে, ঠিক আছে। তপন, চা দাও এবার, আর বৌঠানের জন্য 4টে কচুরি আর ঘুগনি প্যাক করে দাও। সুবিনয় বলে, তার আবার কি দরকার? অনিকেত বলে, বৌঠানেরও তো খেতে ইচ্ছে করে বলো। সুবিনয় বলে, সত্যি কথা বলতে ওটা আমারও মনে হচ্ছিল, কিন্তু। অনিকেত বলে, লজ্জা করছিল তাই তো? দেখো সুবিনয়, তোমার এটা খুব অন্যায়, খুব কষ্ট পেলাম তোমার কথা শুনে, তোমার এই কিন্তু ভাবের জন্য। তাহলে বন্ধু কিসের? সুবিনয় বলে, আর হবে না। কমলেশ বলে, পেটটা চুই চুই করছিল, এখন ঠান্ডা হলো। সবাই আনন্দ নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে সুবিনয় কচুরির প্যাকেট গিন্নির হাতে দিয়ে বলে, কমলিনী, তোমার জন্য অনিকেত পাঠিয়েছে। কমলিনী সুবিনয়ের গিন্নির নাম। কমলিনী বলে, হঠাৎ কি ব্যাপার? সুবিনয় বলে, সমস্ত ঘটনা। কমলেশের আগের দিনে না খাওয়া থেকে ওদের কচুরি খাওয়া সবিস্তারে বর্ণনা করল। কমলিনীর কমল হৃদয় কেঁদে উঠল কমলেশের জন্য, আর তাই বলে, খুব ভালো করেছো তোমরা নিয়ম ভেঙে। বন্ধুর জন্য একটু নিয়ম ভাঙা তো ভালো। বিবেকবানের মতো কাজ করেছো, তবে আমার জন্য কেন? সুবিনয় বলে, অনিকেত বলল বৌঠানেরও তো খেতে ইচ্ছে করতে পারে, বলে ওই জোর করে দিল, আমি বলিনি। যদিও মনটা কেমন হচ্ছিল আমার বউটার জন্য, কিন্তু ওদের সামনে বলতে পারছিলাম না। কমলিনী বলে, আহা, মরে যাই গো, বলে রান্নাঘরে চলে যায়। সুবিনয় মিটি মিটি হাসে। পরের দিন ওরা আবার যখন পার্কে যায়, তখন ওই মহিলা দুজনের সাথে আবার দেখা হয়। সুবিনয় হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় হোঁচট খেয়ে। একটা ইট ছিল দেখেনি। ওই মহিলা দুজন ছুটে আসে ওদের কাছে, বলে, কোথায় লেগেছে? আমার কাছে জল আছে, একটু দিন, আরাম হবে। কমলেশ জলের বোতল নিয়ে সুবিনয়ের পায়ে হাত দেয়। সুবিনয় লজ্জিত হয়ে বলে, আসলে কথা বলতে বলতে হাঁটছিলাম, ইটটা দেখতে পাইনি। একজন বললেন, এটা হতেই পারে যখন তখন যে কারোর সাথে, আমার নাম ললিতা। আর একজন বলল, আমার নাম শোভা, আমরা ওই ফ্ল্যাটে থাকি, এই কিছুদিন এসেছি, আর বন্ধুত্ব হয়ে গেছে দুজনেই একা বলে। অনিকেত বলে, চলুন বসা যাক। সুবিনয়, আজ আর হাঁটতে হবে না, চলো বসে গল্প করা যাক। ললিতা আর শোভা বলে, তাই চলুন, আজ বাধা পড়ল যখন, আলাপটাই করা যাক ভালো করে। সম্মতি জানিয়ে একসাথে বসে। অনিকেত বলে, আমি অবসরপ্রাপ্ত কর্মচারী, এক ছেলে বৌমা আর নাতি নিয়ে বসবাস, স্ত্রী কাজকলা দেখিয়ে চলে গেছেন। সুবিনয় বলে, আমি আর গিন্নি দুজনে থাকি, এক ছেলে বিদেশে থাকে, মেয়ের গত বছর বিয়ে দিয়েছি, ছেলের একটি ছেলে হয়েছে শুনেছি, তবে তাকে এখনো দেখার সৌভাগ্য হয়নি। কমলেশ বলে, আমি অকৃতদার, দাদা বৌদির হোটেলে থাকি। ললিতা বলে, বাবা, দাদা বৌদির হোটেলের তো খুব নাম আছে, প্রায় সব তীর্থস্থানে দাদা বৌদির হোটেল দেখতে পাওয়া যায়। সবাই হেসে ওঠে। কমলেশ বলে, তবে সে হোটেল এ হোটেল নয়, এ হোটেলের মালকিন খুব কড়া। শোভা বলে, তা কড়া মানুষও তো দরকার এই দামাল বুড়োদের সামলানোর জন্য। কাল যেরকম কচুরি খাচ্ছিলেন সবাই এই বয়সে। এ বাবা, আপনারা দেখেছেন? কাল প্রথম খেলাম, আর আপনারাও ঠিক দেখলেন, বলে অনিকেত। সুবিনয় বলে, দেখুন, এবার যখন খাবো সাথে আপনাদেরও নেব, ভয় নেই, তবে আপনাদের পরিচয়টা দিন এবার, আমরা তো দিলাম। ললিতা বলে, আমি একটা স্কুলে পড়াতাম, এই বছরেই অবসর নিয়েছি। স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আর এক মেয়ে, সে নিজে দেখেই তার কলিগকে বিয়ে করেছে। আমি এখন ছাড়া হাত পা, তবে স্বামী মারা যাওয়ার পর সময়টা খুব কষ্টের ভেতর দিয়ে কেটেছে, পরে একদিন বলবো। শোভা বলে, আমার গ্রামের দিকে বাড়ি ছিল, আমাকে কেউ বিয়ে করেনি। কারণটা বুঝতেই পারছেন, আমার গায়ের রং দেখে। মা অনেক চেষ্টা করেছিল, কিন্তু হয়নি।
যে টাকা পণ হিসাবে হাঁকতো সেটা মায়ের দেওয়ার ক্ষমতা ছিল না। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত, আর অনেক দিন আগেই মারাও যান। মাও আমার চিন্তায় চিন্তায় শয্যা নিল। সাধারণ বিএ পাশ মেয়ের কি আর চাকরি হয়? তার উপর গ্রামে থাকা, সুযোগ সুবিধা তেমন নেই। অনিকেত বলল, এখানে কার কাছে থাকেন? শোভা বলে, মা মারা যাওয়ার পর দাদা বৌদিরা আমাকে বোঝা মনে করতে লাগলো। আমি হাতের কাজটা ভালোই পারি। দাদারা তখন আমার দায়িত্ব নিতে চাইল না, আর বাড়িতে থাকতেও দিতে নারাজ। তখন আমার এক মেশো দাদাদের বলে আমার ভাগ যেন বুঝিয়ে দেয়। তাই যা পেয়েছিলাম তাই দিয়ে এই এক কামরার ফ্ল্যাটটা কিনে দেয় মেশো। এখানে থাকি, হাতের কাজ করে কিছু পাই আর সুদ। এইভাবেই চলছে। আর এখানে আসাও এই জন্য। শহরে না এলে হাতের কাজটা কাজে লাগাতে পারতাম না। মেশোর সব ব্যবস্থা করে দিয়েছে, আর ললিতাদি আছে, সময় কেটে যায়। কমলেশ বলে, আজ থেকে আমাদের 3 বন্ধুর সাথে আপনারা দুজনে যুক্ত হতে পারেন যদি ইচ্ছা থাকে, আমাদের যদি ভালো লাগে। ললিতা শোভা দুজনেই বলে, নিশ্চয়ই ইচ্ছে আছে। পাশে বন্ধু পাওয়াটা কপালে থাকতে হয়, আর যদি প্রকৃত বন্ধু হয় আর কিছু তো চাই না। অনিকেত বলে, প্রকৃত বন্ধু হব কি না ভবিষ্যৎ বলবে। আপাতত আপনি থেকে তুমিতে এলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, এটা বলতে পারি এখনই। সবাই হেসে ওঠে আর বলে, ঠিক আছে। সুবিনয় বলে, তবে চলো চা খাওয়া যাক একসাথে আজ থেকেই। কমলেশ বলে, সুবিনয় দা, ধরবো নাকি হাত? সুবিনয় বলে, না না, পারবো। ওরা চায়ের দোকানে যায়। তপনকে বলে, আজ আর 2 কাপ চা বেশি দাও তপন। তপন বলে, কার বেশি লাগবে দাদা? অনিকেত বলে, আমাদের এই 2 জন বন্ধু বেড়েছে গো তপন, ললিতার শোভাগে দেখায়। তপন বলে, খুব ভালো কথা, এইভাবেই আপনারা আনন্দে থাকুন, দেখে আমারও ভালো লাগবে। না হলে আপনাদের জন্য আমারও খুব কষ্ট হয় দাদা। সুবিনয় বলে, তুমিও আমাদের ভালোবেসে ফেলেছ তপন, মায়া বড় কষ্ট দেয় গো। আপনারা কষ্ট দেবার লোক নন। সুবিনয় বলে, আচ্ছা আমি খাওয়াবো কিন্তু। ললিতা বলে, খাওয়ান, পরের পয়সায় খেতে ভালোই লাগে। হেসে ওঠে বন্ধুর দল। চা খেয়ে সবাই যে যার বাড়ির পথে রওনা হয়। এইভাবেই কাটতে লাগলো ওদের জীবন। এখন ওদের জীবন যেন এক সুতোয় গাঁথা একটা মালা। কমলিনীও এখন যোগ দেয় মাঝে মাঝে ওদের সাথে। ললিতার শোভাই অবশ্য বেশি আগ্রহ দেখিয়েছে তাতে। কমলিনীরও ভালো লাগে ওদের সাথে আড্ডা দিতে, আর কমলিনীর কথা ভেবেই এখন ওরা বিকেলেও মাঝে মাঝে আসে পার্কে। কারণ সকালে কমলিনী সময় পায় না। ললিতা শোভার সাথে কমলিনীর খুব ভাব হয়ে গেছে। আজ আর ওরা কেউ একা বলে না, বলে আমরা সবাই। আজ সুবিনয়ের চাকরি থেকে অবসর নেওয়ার দিন। সকালে হাঁটতে গিয়ে বন্ধুদের বলে, আজ থেকে সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, আজ আমি অবসর নেব। এইভাবে হয়তো হঠাৎ একদিন জীবন থেকেও অবসর নেওয়ার দিন চলে আসবে, কে জানে। ললিতা বলে, অমন কথা বলছো কেন? সবাইকে চাকরি থেকে অবসর নিতে হয়, না হলে পরের প্রজন্ম ঢুকবে কি করে? তাই মন খারাপ করবে না। না গো, শরীরটা ভালো যাচ্ছে না, তাই বললাম। ললিতা বলে, গতকাল ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাবার কথা ছিল, গিয়েছিলে? সুবিনয় বলে, হ্যাঁ গিয়েছিলাম। কি বললেন ডাক্তার? ভয়ের কিছু নেই তো? সুবিনয় বলে, আছে গো, তাই তো বলছি কবে ডাক আসে কে জানে। হার্টের অবস্থা ভালো নয়, প্রেসমেকার বসাতে হবে বলছেন। সেরকম অসুবিধা হলে এখন ঔষধ দিয়েছেন, বিধি নিষেধও অনেক। অনিকেত বলে, চিন্তা করো না, আজকে আনন্দ করে অনুষ্ঠানে যোগ দাও তো, তারপর আমরা সবাই আছি তো। সুবিনয় বলে, ছেলে মেয়ে সব কালকে আসবে বলছে, এতদিন এলো না, হঠাৎ কাল দুজনেই আসবে বলছে। কি কারণ জানি না, কিছু মতলব ছাড়া আসছে বলে তো মনে হয় না। শরীরের কথা কিছু জিজ্ঞাসা করেনি, তাই আমিও কিছু বলিনি। কমলেশ বলে, তোমার অবসর নেওয়ার দিন সেলিব্রেট করতে আসছে হয়তো। সুবিনয় হেসে বলে, হ্যাঁ, ভাবছে বাবার এবার সময় হয়ে আসছে। শোভা বলে, নেগেটিভ ভাবনা ভাবছো কেন দাদা? তোমাকে সাহস দিতেও তো আসতে পারে। ললিতা বলে,
হ্যাঁ, হয়তো বলবে আমরা তোমাদের পাশে আছি, ভয় পেও না। সুবিনয় বলে, দেখা যাক, চলো আজ বাজার করে বাড়ি যাব। কমলিনী কিছু অর্ডার দিয়ে দিয়েছে। ছেলে মেয়ে আসছে অনেক দিন পর, তার আনন্দের সীমা নেই। এখন এটা করছে, ওটা করছে। ছেলে কি ভালোবাসে, মেয়ে কি খেতে ভালোবাসে, এই চিন্তা। এখন হাঁটুর ব্যথা ভুলে গেছে, আবার ওরা চলে গেলে তখন বাড়বে। অনিকেত বলে, তাহলে নাতিকে দেখবে বলো? সুবিনয় বলে, না গো, সে ঘুরে বালি, ছেলে একা আসবে, তাই তো ভয় পাচ্ছি। চলি গো আজ। সুবিনয়ের সাথে ওরাও সবাই বাড়ি এলো। সুবিনয় বাজার নিয়ে বাড়ি এসে কমলিনীকে বলে, তোমার ছেলে মেয়ে হঠাৎ একসাথে আসছে কেন গো? কমলিনী বলে, তোমার আজ অবসরের কথা বলেছিলাম, তাই হয়তো তোমার সাথে দেখা করতে আসছে। মেয়ে তো বলল কেক তৈরি করে আনবে। সুবিনয় বলে, ও আচ্ছা। মনে মনে ভাবে, তবে কি আমি শুধু শুধুই ভয় পাচ্ছি? সুবিনয় অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ ওখানে খাওয়া দাওয়া হবে, তাই বাড়ি থেকে টিফিন করে চলে যায়। সুবিনয়কে অফিস থেকে অনেক কিছু গিফট দিয়েছে। গ্রুপ ডির ছেলেটি সেগুলো সব বাড়ি পৌঁছে দিয়ে গেল বসের কথায়। অনেক মিষ্টিও দিয়েছে। কমলিনী বলে, ছেলে মেয়ে দুটো আসবে, ভালোই হয়েছে, খেতে পারবে, ফ্রিজে রেখে দেয়। সুবিনয় বলে, তুমি একটু খাও, আমার না হয় সুগার খাবো না, আর কাল একটা প্যাকেট দিয়েও বন্ধুদের জন্য নিয়ে যাব। কমলিনী বলে, আমি ভাবছিলাম ওদের একদিন খাওয়াবো, কেমন হবে বলো তো? সুবিনয় বলে, খুব ভালো হবে। আমি ভাবি, কিন্তু তোমার কষ্ট হবে বলে আর কিছু বলি না, তোমার ব্যথা বাড়বে হয়তো। কমলিনী বলে, কাজের মেয়েটাকে সেদিন সারাদিন থেকে আমার সাথে একটু জোগাড় করে দিতে বলবো ভেবেছি। সুবিনয় বলে, আর আমাদের মেয়েও আসছে, ওকেও বলবে একটু তোমাকে সাহায্য করতে। হ্যাঁ, ঠিক বলেছ। পরদিন সুবিনয় অনিকেতকে ফোন করে বলে, আজ আর আমি হাঁটতে যাব না, ছেলে মেয়ে সব আসবে তো? অনিকেত বলে, ঠিক আছে। ওরা চারজনেই সেদিনের মর্নিং ওয়াক সারে। ললিতা বলে, আজ সুবিনয়দার কমলিনী খুব খুশি, খুব আনন্দে আছে, বুঝি তো। সন্তানরা দূরে থাকলে মায়ের মনে কত কষ্ট হয়, নিজের দিয়ে বুঝি। অনিকেত বলে, কাছে থাকলেই যে খুব সুখের হয় তা কিন্তু নয় ললিতা, সেটা আবার আমি জীবন দিয়ে বুঝি। কমলেশ বলে, শোভা, আমরাই তাহলে ভালো আছি বলো? শোভা বলে, ভালো মনে করলেই ভালো, সবই মনের ব্যাপার, আর কষ্ট মনে করলেই কষ্ট। আমি এখন আর পাত্তা দিই না, তাই কষ্ট আমাকে আর কষ্ট দিতে পারে না। অনিকেত বলে, এটা খুব ভালো বলেছ, পাত্তা না দিলেই হলো। এদিকে সুবিনয়ের বাড়িতে ছেলে মেয়ে এসেছে। কমলিনী, সুবিনয় খুব খুশি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী দ্বিতীয় পর্ব আজ সন্ধ্যে 7:27 আমার চ্যানেলে আপলোড করা হবে, এবং এর অন্তিম পর্ব কাল দুপুর 12:45 আমার চ্যানেলে আপলোড করা হবে। প্লিজ প্রত্যেকটা ধারাবাহিক গল্পের মতো আমার পাশে থাকবেন। কেমন লাগছে একটা কমেন্ট করেও জানাবেন। ধন্যবাদ।